স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এটি একটি গ্রাম পঞ্চায়েতের প্র্যাকটিস সেট নেওয়া হয়েছে কিন্তু বাজার চলতি একটি বই থেকে। বাজার চলতি এই বইটিতে 50 প্র্যাকটিস সেট আছে। গ্রাম পঞ্চায়েতের এই প্র্যাকটিস সেটটা দেখো, এখানে পরিষ্কার লেখা আছে প্র্যাকটিস সেট 2। তো 2 নম্বর প্র্যাকটিস সেট। বইটি কিন্তু খুব সুন্দর একটি বই, আর এই বইটিতে প্রত্যেকটা প্র্যাকটিস সেট ফুল 85 নম্বর করে আছে। দেখো এখানে কিন্তু পূর্ণমান 85, তোমরা দেখতেই পাচ্ছ, সময় 2 ঘন্টা। এবং এই প্র্যাকটিস সেটগুলো কিন্তু ফুল বাংলায় করা আছে। তো দেখো এখানে তোমরা এখানে সিলেবাস মেনটেন করে কিন্তু এই বইটি তৈরি করা হয়েছে। সিলেবাসে ইংরেজি 25 নম্বর, অঙ্ক 25 নম্বর এবং বাংলায় থাকবে 25 নম্বর, এই 75 নম্বর, আর জেনারেল স্টাডিজ থাকবে 10 নম্বর। সেখানে জেনারেল স্টাডিজের মধ্যে কী কী বিষয় থাকবে সেখানে কিন্তু ভাগ করে দেওয়া আছে। তো প্রত্যেকটা প্র্যাকটিস সেট খুবই সুন্দর প্র্যাকটিস সেট এবং এরকম প্রশ্নই কিন্তু আসবে। তো এখানে আমরা আজকে এই প্র্যাকটিস সেটটা সম্পূর্ণ করব। প্রথমে ইংরেজি আসছে, তো আমরা আজকের ক্লাসে দেখব কিন্তু ইংরেজিও দেখব না, বাংলাও দেখব না, অঙ্ক বিষয়ে সম্পূর্ণ সমাধান করব। চলো, 25টা অঙ্ক কি আছে, প্রত্যেকটা অঙ্ক একদম সেকেন্ডে উত্তর দেবে এবং প্রত্যেকটা অঙ্ক মুখে মুখে শিখিয়ে দেবো। চলো আমরা চলে যাব সরাসরি অঙ্ক প্রশ্নে। তো আমরা চলে এসেছি সরাসরি অঙ্ক প্রশ্নে। তো আমরা যদি একটু জুম করি, জুম করে বড় করলে আমরা পেয়ে যাব অঙ্ক প্রশ্ন। এই প্র্যাকটিস সেটে প্রথম 25টা আছে ইংরেজি প্রশ্ন, তারপরে 25টা আছে বাংলা প্রশ্ন, এরপরে 25টা আছে অঙ্ক প্রশ্ন। তো আমরা অঙ্ক প্রশ্নে চলে এসেছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ বিভাগ গ, গণিত 25 নম্বর। তো 25 নম্বরে 25টি প্রশ্ন থাকবে। 25টি গণিতের প্রথম 51 দাগের প্রশ্ন কি আছে আমরা দেখব। 51 দাগের প্রশ্ন আছে, দেখো, একটি পরীক্ষায় পরীক্ষার্থীদের 70% বাংলায় এবং 18% ইংরেজিতে অকৃতকার্য হয়। যদি উভয় বিষয়ে 5% অকৃতকার্য হয় তবে উভয় বিষয়ে শতকরা কতজন কৃতকার্য হয়েছে। তো আমরা কৃতকার্য বার করব, কিভাবে বার করব, দেখো খুব সহজে বার করব। এখানে বাংলা ভাষায় এবং ইংরেজি ভাষায় দুটো ভাষায় অকৃতকার্য কতটা হয়েছে, তো 18 আর 17 35, যোগ করলে আমরা কত পাবো, 35%। এখন এখানে একটা টুইস্ট দিয়েছে, বলেছে যদি উভয় বিষয়ে 5% অকৃতকার্য হয় তাহলে দেখো ইংরেজি এবং বাংলা দুজনের দুই বিষয় মিলেই কিন্তু 35, কিন্তু এখানে বলছে 5% উভয় বিষয়। তা উভয় বিষয় বলতে ওই দুটো বিষয় কিন্তু ওর মধ্যে আছে, তাহলে আমরা এখান থেকে 5টা ছেড়ে দেবো। তার মানে কি 5টা এই দুটোর মধ্যেই আছে, তাই 35 থেকে 5 বিয়োগ করে দেবো, 30%। এই 30% কিন্তু অকৃতকার্য। তাহলে তোমার উত্তর চেয়েছে কত, কৃতকার্য কত। তো কৃতকার্য কত, তাহলে এখান থেকে খুব সহজে তুমি এটাকে সমাধান করো, খুব সহজে সমাধান করো। 100 থেকে এই 30টা বিয়োগ করো, তাহলে তুমি পাবে কত, 70। এই 70% কিন্তু কৃতকার্য হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বিদ্যাক হবে সঠিক উত্তর। এখনও এছাড়াও অন্যান্যভাবেও কিন্তু করা যায়। তুমি একবার এই 17 থেকে 5 বিয়োগ করবে, 18 থেকে 5 বিয়োগ করবে। 17 থেকে 5 বিয়োগ করলে হয় 12, 18 থেকে 5 বিয়োগ করলে হয় 13। তো 12 আর 13 কত হয়, 25। এই 25-এর সঙ্গে এই 5 যোগ করবে, মোট হচ্ছে 30% অকৃতকার্য হলো। এই 30% অকৃতকার্য থেকে কৃতকার্য বার করতে গেলে 100 থেকে 30 বিয়োগ করে দেবে, 17 হয়ে যাবে। এইভাবেও কিন্তু এটা সমাধান করা যায় খুব সহজে, একদম মুখে মুখে প্রত্যেকটা প্রশ্ন সমাধান করবে। আর এডুকেশন স্কুলের কাছে ক্লাস করলে তুমি বুঝতে পারবে যে প্রত্যেকটা অঙ্ক মুখে মুখে সমাধান হয়ে যায়। 52 দাগের প্রশ্ন কি আছে দেখো, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 3000 টাকার চক্রবৃদ্ধি সুদ 993 টাকা হবে। দেখো এসব অঙ্ক দেখে তুমি ভয় পাবে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, একদম শর্ট টিপস ট্রিক্সের মাধ্যমে হয়ে যায়। এখানে কিছু নয়, এখানে 10%, এইটা তোমাকে ঠিক রাখতে হবে। 10% মানে কি, 10% মানে তোমাকে যদি চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি ধরা হয়, তাহলে সমূল চক্রবৃদ্ধি ধরলে 100 টাকার সুদে আসলে হয় 110 টাকা। এটা কিন্তু 1 বছরে হয়, তাই এই শূন্য আর এই শূন্য কাটবো। তাহলে আমরা যদি এটাকে কিউব করি তাহলে 11 11 121, আর 121কে যদি 11 দিয়ে গুণ করি তাহলে 11 1 11 1, হাতে 1 11 2 22, একে 23 3, হাতে 2 11 কে 11 2 13, 1331 বাই 1। 10কে যদি 10 3বার গুণ করি তাহলে এখানে হয়ে যাবে 1000। টুইস্টটা কোথায় দেখো, বলেছে 3000 টাকার চক্রবৃদ্ধি সুদ এত টাকা হবে, কত বছরে তোমাকে উত্তর চেয়েছে। টুইস্ট হচ্ছে এইখানে, হাজারের কত গুণ, 3000, 3 গুণ। ঠিক আছে তো, আর একে যদি তুমি 3 দিয়ে গুণ করো তাহলে তোমার এখানে হয়ে যাবে এই 3000 টাকা চক্রবৃদ্ধি, মানে 3000 টাকা আসল, আর সুদ হচ্ছে 993, তার মানে 3993 টাকা। আর নিচে হয়ে যাবে কিন্তু তোমার এই 1000কে 3 দিয়ে গুণ করলে 3000 টাকা। তার মানে কি 3000 টাকা আসল, সুদে আসলে 3993 টাকা। তার মানে চক্রবৃদ্ধি সুদ হতে কত সময় লাগলো, এই যে 3 গুণ, মানে 3 বছর সময় লাগলো। এইভাবে তো একদম মুখে মুখে করতে হয়, এ মুখে হয়ে যায়, এ কোনো ক্যালকুলেশন লাগে না, দেখলেই বুঝতে পারবে যে এর উত্তর হবে 3।
53 দাগের অঙ্ক আছে, দেখো এক ব্যক্তির টাকায় 12টি লেবু বিক্রি করে 4% ক্ষতি হয়, 20% লাভ করতে হলে টাকায় কটি লেবু বিক্রি করতে হবে। খুব সহজভাবে এগুলো তোমাদের জন্য শিখিয়ে দেবো। দেখো এখানে 4% ক্ষতি হয় আর 20% লাভ হয়, মানে 20% লাভ করতে গেলে টাকায় কটি বিক্রি করতে হবে। তো এখানে আমরা যদি 4% ক্ষতি মানে বিক্রয় মূল্য 96 টাকা, আর 20% লাভ করতে গেলে বিক্রয় মূল্য হবে 120 টাকা। তো এটাকে যদি আমরা এটা দিয়ে কাটি তাহলে আমার তোমার 4 24 96 আর 5 24 120, মানে এইখানে অনুপাতে প্রকাশ করলে 4:5 হয়। যেহেতু এটা বড়, মানে এই এটাকে তোমার ব্যস্ত অনুপাত হয়ে যাবে, তার মানে এখান থেকে আমরা এরকম লিখতে পারবো 5:4। তো এখানে এই 5 সমান সমান এই 12, ঠিক আছে, 5 সমান সমান 12, 1 সমান সমান কত হবে, 1 সমান সমান 12/5, আর 4 সমান সমান কত, 4 সমান সমান গুণ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পাবো কত, 4 × 48/5, 48/5 সমান 5×9 = 45, আর 3 দাও 48, তো 30, 5 × 30, 9.6। যেহেতু লেবু পূর্ণ সংখ্যায় হয় না, তাই এখান থেকে তোমার 9 হবে সঠিক উত্তর। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। চলো 54 দাগের প্রশ্ন দেখি। খুব সুন্দরভাবে প্রত্যেকটা অঙ্ক কিন্তু মুখে মুখে শেখানো হবে। 54 দাগের প্রশ্ন আছে, একটি কাজের, এখানে এটা হবে 1/4 অংশ, 1/4 অংশ করে 3 দিনে, এবং বি ওই কাজটি 1/4 অংশ করে 5 দিনে। তারা একত্রে কাজটি করলে কত দিনে কাজটি শেষ হবে? কাজের 1/4 অংশ করে কত, 3 দিনে, তাহলে 1/4 অংশ করে 3 দিনে, 1 অংশ করবে কত দিনে, 3×4 = 12 দিনে। আর বি 1/4 অংশ করে 5 দিনে, 1 অংশ করবে কত, 20 দিনে। তাহলে আর বি একত্রে কত দিনে করবে সেটা তোমাকে উত্তর চাইছে। তাহলে কিছু না, এই 12 × 20, আর 12 আর 20 তুমি যদি যোগ করো তাহলে কত হবে, 32। এখানে সূত্র আসে AB/A+B, এটা হচ্ছে সূত্র। এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো 3×4 = 12, আর 4×8 = 32। এখানে আমরা 2 4 দিন 8, 4 × 5 = 20, তাহলে পাচ্ছি কত, 3 × 5 = 15/2, 15/2 মানে 7.5, 7.5। একত্রে কাজটি কত দিনে শেষ করবে, 7.5 দিনে। এভাবে কিন্তু সব অঙ্ক মুখে মুখে হয়ে যায়। 55 দাগের প্রশ্ন আছে, দেখো একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 5:2, ওই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে পাত্রে দুধ ও জলের অনুপাত 1:1 হবে। দেখো এরকম অঙ্ক থাকলে তুমি কিভাবে সহজে সমাধান করবে? দেখো এই 1:1 বলেছে, অথবা সমান সমান বলবে, সমান সমান হবে, অথবা তোমাকে বলবে 1/2 হবে। এরকম থাকলে, আর এখানে যদি থাকে কত মিশ্রণ তুলে নিতে হবে, কত অংশ মিশ্রণ তুলে নিতে হবে, এরকম অঙ্ক থাকলে খুব সহজে তুমি সমাধান করবে। সমাধানটা কি, সূত্র হচ্ছে 1/2 A-B/A, এই হচ্ছে সূত্র। এটাকে এ ধরবে আর এটাকে বি ধরবে, সূত্র আসবে তোমার এই যে। তো এর আগে যেসব কম্পিটিটিভ এক্সামের স্টুডেন্টরা পড়েছে তাদেরকে এসব অঙ্ক খুব সহজেই শিখিয়ে দিয়েছে, কারণ এইসব অঙ্ক কিন্তু পড়ে পিএসসি ক্লার্কশিপ, পিএসসি ফুড এসআই, ডাব্লিউবিপি, এবং এই গেল গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু এইসব অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই এই অঙ্কগুলো কিন্তু বারবার আসে এবং বারবার আর এডুকেশন স্কুল তোমাদেরকে বারবার করে প্র্যাকটিস করায়। এইখানে ঘুরিয়ে কিন্তু অনেক রকমভাবে প্রশ্ন আসে। 1:1 জায়গায় সমান সমান হতে পারে, তোমার হাফ হাফ হতে পারে, এরকমভাবে কিন্তু থাকতে পারে। তো এখানে আমরা কিভাবে এটা সহজে সমাধান করব, দেখো হাফ দিলাম, এবারে A-B মানে 5-2, তারপরে নিচে কিন্তু 5। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 1/2 এবার ইন্টু 3/5, তো দেখো এখানে হয়ে যাবে 3/10। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 3/10। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা পরের প্রশ্নে চলে যাব। প্রশ্ন আছে 56 দাগের প্রশ্ন। 56 দাগের প্রশ্ন দেখো, স্রোতের অনুকূলে একটি নৌকার গতিবেগ 12 কিমি/ঘন্টা এবং স্রোতের, এবারে চলো আমরা চলে যাবো পরের পেজে। এখানে পরের পেজে কি আছে দেখবো। তো এখানে দেখো এইটা মনে রাখবে, স্রোতের অনুকূলে একটি নৌকার গতিবেগ 12 কিমি/ঘন্টা, অনুকূলের গতিবেগ কিন্তু 12 কিমি/ঘন্টা, এটা মনে রাখবে। এবার বলেছে স্রোতের, পরের পেজে আমরা চলে এসেছি। পরের পেজে আমরা একটু সরিয়ে নিয়ে দেখি এখানে কি আছে। দেখো এখানে পরের পেজে আছে প্রতিকূলের গতিবেগ 8 কিমি/ঘন্টা, ওখানে দেখেছিলাম অনুকূলের গতিবেগ 12 কিমি/ঘন্টা, এই পেজে আছে প্রতিকূলের গতিবেগ 8 কিমি/ঘন্টা। স্থির জলে 24 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? এখন তোমার প্রশ্নটা এই জায়গায় লুকিয়ে আছে, স্থির জলের গতিবেগ তোমাকে নির্ণয় করতে হবে। ওদিকে দেওয়া আছে অনুকূলের গতিবেগ 12 কিমি/ঘন্টা, এদিকে আছে প্রতিকূলের গতিবেগ 8 কিমি/ঘন্টা। তো স্থির জলের নৌকার গতিবেগের সূত্র হচ্ছে অনুকূল যোগ প্রতিকূল/2,
তাহলে আমরা যদি অনুকূল মানে স্থির জলে নৌকার গতিবেগ বার করতে পারি, তাহলে কিন্তু 24 কিমি পথ যেতে কত সময় লাগবে খুব সহজেই সমাধান করতে পারবো। তাহলে ওখানে আছে 12 আর এখানে আছে 8, 8 আর 12 কত হয় 20, 20কে তুমি 2 দিয়ে ভাগ করো, তাহলে এখানে হয়ে যাচ্ছে 10। ঠিক আছে, 10 কিমি পার আওয়ার কিন্তু স্থির জলে নৌকার গতিবেগ। এখন নৌকাটি 24 কিমি যেতে কত সময় লাগে, তাই 1 ঘন্টায় যায় 10 কিমি, তাহলে 24 কিমি যেতে কত সময় লাগবে, তাহলে 24/10, 24/10 মানে 2.4 ঘন্টা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। এইভাবে কিন্তু প্রত্যেকটা অঙ্ক সহজেই সমাধান করা যায়। 57 দাগের প্রশ্ন দেখো, 3টি পাত্রে চিনি ও নুনের অনুপাত যথাক্রমে 3:2:3, 3:2, 4:1। পাত্র 3টি মিশ্রণে সমান অনুপাত মেশানো হলে নতুন মিশ্রণে চিনি ও নুনের অনুপাত কত হবে? এই অঙ্কগুলো তুমি কিভাবে সহজে সমাধান করবে? দেখো এখানে এই অঙ্কগুলো মানে নির্ণয় করা খুবই সহজ। এই অনুপাতগুলো তুমি প্রথমে দেখবে, এইরকম 3টি পাত্রের মিশ্রণ যদি থাকে, যদি অনুপাত যদি এইরকম থাকে, তাহলে তুমি চোখ বুঝিয়ে এটাকে মানে সঙ্গে সঙ্গে করে দিতে পারবে। কারণ তোমাকে জানতে চেয়েছে তুমি নিয়মটা জানো কিনা। আর এডুকেশন স্কুল প্রত্যেকটা অঙ্ক তোমাকে এত সুন্দর করে শেখাবে তুমি কল্পনা করতে পারবে না। এখানে তোমার নিয়মটা জানতে চেয়েছে, তুমি যদি এগুলো যোগ করে করে করতে যাও তাহলে তোমার অনেক সময় লাগবে। খুব সহজে তুমি এটাকে সমাধান করতে পারবে। কিভাবে করবে দেখে নাও। তো তুমি একটা জিনিস সবসময় মনে রাখবে, এখানে এই অনুপাতগুলো কত দেওয়া আছে 2:3, তার মানে দুটোর যোগফল কত 5। এখানে দেখো 3:2, অনুপাত কত, যোগফল হচ্ছে 5। এখানেও অনুপাত দুটির যোগফল হচ্ছে 5। এখানে অনুপাতের যোগফল দেখো 5। দেখো এখানে সব অনুপাতগুলো কিন্তু 5 আছে, তাই তোমার এই জায়গাটায় বলবে এই মিশ্রণ চিনি ও নুনের অনুপাত কত। তোমাকে কিভাবে সমাধান করতে হবে, এই 2 এর সঙ্গে 3 যোগ করবে 5, 5 এর সঙ্গে 4 যোগ করবে 9, তারপরে এই 3 এর সঙ্গে 2 যোগ করবে 5, 5 এর সঙ্গে 1 যোগ করবে 6, তাহলে 9:6। এটা হবে তোমার সঠিক উত্তরের দাগ। এইভাবে এই অঙ্কগুলো সহজে সমাধান করতে হয়। আর এডুকেশন স্কুল তোমাকে যখন ক্লাস শুরু করেছে তখন বলেছে যে প্রত্যেকটা অঙ্ক কিন্তু মুখে মুখে সমাধান করে আর এডুকেশন স্কুল দেখাই দিবে। তো তুমি সেইভাবে তুমি যদি আর এডুকেশন স্কুলের কথা মতো চলো, তাহলে কিন্তু 25টা অঙ্কে কিন্তু তুমি ফুল 25 নম্বর পেয়ে যাবে। আর এডুকেশন স্কুল তোমাকে কিন্তু প্রত্যেকটা অঙ্ক মুখে মুখে শিখিয়ে দেবে। 58 এর প্রশ্ন আছে দেখো, একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ অনুপাত 3:2। যদি মাঠের ক্ষেত্রফল 3456 বর্গমিটার হয়, তবে মাটির চারধারে বেড়া দিয়ে প্রতি মিটার 3.50 টাকা হিসাবে কত খরচ হবে? দেখো খুব সুন্দর একটা প্রশ্ন। প্রথমে তোমার ক্ষেত্রফল দেওয়া আছে, তারপর তোমার পরিসীমা নির্ণয় করতে হবে। তো তুমি এটা 3 আর 2, এটা এই মানে দৈর্ঘ্য প্রস্থ অনুপাত বলেছে 3:2, তার মানে 3 একক আর 2 একক। তো এই দুটো গুণ করলে কত, যেহেতু ক্ষেত্রফল বলেছে এইটা, তাহলে তুমি এই দুটোর গুণফল পাবে কত, 3×6। তো তুমি কি করবে, তুমি এখানে 1 একক সমান বার করবে, 6 একক সমান এটা, আর 1 একক সমান কত। তাই 1 একক সমান বার করতে গেলে এটাকে তোমাকে এটা 6 দিয়ে ভাগ করতে হবে। তো 3, 4, 3, 4, 5, 6, এটাকে তুমি কত দিয়ে গুণ করবে, এই কত দিয়ে ভাগ করবে, 3×6 দিয়ে ভাগ করবে। এখন প্রশ্ন হচ্ছে এটা ভাগ করবে বর্গের মধ্যে রেখে, ঠিক আছে। তো তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 5 × 30 পাবো, 30 আর 4 34, সেই ক্ষেত্রে 45 পাবো, 6 7 42 আর 6 6 36 হবে। তার মানে কত হবে, √576। তো √576 পাবো কত, 24। তো 1 একক সমান 24, 3 একক সমান কত, তা 24কে 3 দ্বারা গুণ হবে। 24কে 3 দ্বারা গুণ করলে 3 24 হচ্ছে 72, 24কে 3 দিয়ে গুণ করো, 3 24 72। এই 72টা হবে দৈর্ঘ্য, ঠিক আছে। আর প্রস্থ কত হবে, 24কে তুমি 2 দিয়ে গুণ করো, তাহলে এটা 48 হবে। তো প্রস্থ হয়ে যাবে কিন্তু 48। এখন এই 72 48 হচ্ছে দৈর্ঘ্য 72, প্রস্থ 48। এবার তোমার পরিসীমা বার করতে হবে। পরিসীমা সূত্র কি, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো 72 আর 48 তুমি যোগ করো, তাহলে কত হবে, 8 2 10 0 হাতে 1, আর 4 7 11 আর 1 12, তার মানে তোমার হয়ে যাবে 120। এই দৈর্ঘ্য আর প্রস্থ যদি তুমি যোগ করো, 120কে তুমি কি করবে, 120কে তুমি 2 দ্বারা গুণ করে দেবে, তাহলে হয়ে যাবে কত, 240। এই 240 হচ্ছে এটার পরিসীমা। কার পরিসীমা, ওই আয়তকার মাঠের পরিসীমা। এর বলছে প্রতি মিটার 3.5 টাকা হিসেবে খরচ হয়। তাহলে 240 মিটারে তোমার কত খরচ হবে, 3.50 দিয়ে এটাকে গুণ করতে হবে। গুণ করলে তোমার উত্তর এখান থেকে খুব সহজে বেরিয়ে যাবে। গুণ করলে 840 টাকা হবে। তো 840 হবে এর দাগ সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 59 দাগের প্রশ্ন দেখবো। 59 এর প্রশ্ন আছে দেখো, দুটি সংখ্যার গসাগু এবং লসাগুর গুণফল 24, সংখ্যা দুটির বিয়োগফল 2 হলে বড় সংখ্যাটি কত? দেখো খুব সহজে তুমি এটাকে সমাধান করতে পারবে। যেহেতু বলেছে বড় সংখ্যাটি কত, তা তুমি একটা জিনিস জানো, লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে সংখ্যা দুটির গুণফল যদি লসাগু গুণ গসাগু হয়, তাহলে এখানে বলেছে গসাগু আর লসাগুর গুণফল বলেছে 24, তাহলে সংখ্যা দুটির গুণফল 24। তাহলে সংখ্যা দুটির গুণফল 24 হলে দেখো
24টাকে তুমি যদি ভাঙাও তাহলে তুমি এরম করতে পারো, 12 দ্বিগুণে 24 করতে পারো, 3 8 24 করতে পারো, 4 6 24 করতে পারো। একটা সংখ্যা 2 আর একটা সংখ্যা 12 হলে এদের গুণফল করছো 24, তাহলে এখানে বলেছে দুটি সংখ্যার বিয়োগফল 2 হতে হবে। তাহলে 2 আর 12, যদি 12 থেকে 2 বিয়োগ করো তাহলে তুমি কিন্তু 2 পাচ্ছ না, তাই তোমার এটা হবে না। 3 আর 8 24, 8 আর 3 যদি তুমি বিয়োগ করো তাহলে 5 হয়, 2 হয় না কিন্তু, তাহলে এটাও কিন্তু হচ্ছে না। 4 6 24, তো 6 থেকে 4 বিয়োগ করো তাহলে বিয়োগফল 2 হচ্ছে, তাহলে তোমার বড় সংখ্যাটা কত হবে? বড় সংখ্যাটা 6 হবে, ছোট সংখ্যাটা 4 হবে। তাই তোমার এখানে বলছে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যা হচ্ছে 6। বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি তুমি বুঝতে পেরেছো। চলো আমরা 60 দাগের প্রশ্ন দেখব। 60 দাগের প্রশ্ন আছে, এক ব্যক্তি মোটরসাইকেলে 45 কিমি/ঘন্টা বেগে 4 ঘন্টা এবং বাকি পথ গাড়ি করে 55 কিমি/ঘন্টা বেগে 6 ঘন্টায় অতিক্রম করলো। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত ছিল? কিভাবে তুমি সহজে সমাধান করবে? দেখো, 45কে 4 দিয়ে গুণ করো, তাহলে 4 5 20, শূন্য হাতে 2, 4 4 16 আর 2 18, 180। 55কে 6 দ্বারা গুণ করলে কত হবে? 5 30, শূন্য হাতে 3, 5 30 আর 3 33। এখন তুমি আর দুটো যোগ করো, তাহলে 8 আর 3 11, 1 হাতে 1, 3 একে 4 একে 5, 510। তো মোট হচ্ছে 4 আর 6 10, 10 ঘন্টায় যাচ্ছে 510 কিমি। তাহলে গড় গতিবেগ কত? তাহলে 10 দিয়ে ভাগ করো, 10 দিয়ে ভাগ করলে এই শূন্য কাটবে, তাহলে 51। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 51 কিমি/ঘন্টা। বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। আমরা সোজা চলে এসেছি 62 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে, একটি ঘড়িতে 4টের ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 8টার ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে? কোনো কিছু না, 4টের ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে মানে তোমার এখানে অন্তর দেবে। তুমি এইসব অঙ্ক থাকলে প্রথমে তুমি অন্তর খুঁজবে, ঠিক আছে? 4টের ঘন্টা বাজতে 3 বার অন্তর দেবে, তা 3 বার অন্তর দেওয়ার সময় কত? 4 সেকেন্ড, ঠিক আছে? তো 4 সেকেন্ড, তাহলে একবার অন্তর দেওয়ার সময় কত? 4/3 সেকেন্ড। আর এই 8টার ঘন্টা বাজতে তাহলে অন্তর দেবে কত? 7 বার, তাহলে 7 7 সমান সমান কত হবে? তো 4/3 গুণ 7, তো 4 7 28, 28/3। তো এটাকে ক্যালকুলেশন করলে 3 9 27 আর 2 দাও 27 আর 1 দাও 28, 3 3 9, 3 3 9, এরকমভাবে কিন্তু চলতে থাকবে। তার 9.33 সেকেন্ড, অর্থাৎ সিদ্ধাক হবে কিন্তু সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে, 63 দাগের প্রশ্নে। 63 দাগের প্রশ্ন কি আছে দেখো, বার্ষিক কত সরল সুদের হারে কোনো আসল 8 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? দেখো, এরকম অঙ্ক থাকলে কিভাবে সহজে সমাধান করা যায়, আর ডিকশন স্কুলে কিন্তু মুখে মুখে তোমাদের শিখিয়ে দেয়। এই অঙ্কগুলো কিন্তু বারবার প্রত্যেকটা পরীক্ষায় পড়ে, আর এগুলো কিন্তু খুব সহজেই মানে খুব সহজেই তুমি শিখতে পারো। সেটা কি, এই 8 বছরে বলছে, এই সময়টা তুমি নিচে দিয়ে দাও, আর ওপরে কত দেবে? ওপরে দেবে 100 গুণ, এখানে বলেছে দ্বিগুণ, তাই দুই জায়গায় তুমি 1 দিয়ে দাও, ব্যাস তোমার উত্তর কিন্তু হয়ে গেল। এটাকে এটা দিয়ে তুমি কাটো, তাহলে কি হবে? 8 12 96, আর 4 দাও 100, আর 5 8 40, অর্থাৎ 12.5। তো বিদ্যাক হবে কিন্তু সঠিক উত্তর, 12.5%। তো মুখে মুখে প্রত্যেকটা অঙ্ক আর স্কুল তোমাকে শিখিয়ে দেবে। 64 দাগের প্রশ্ন আছে দেখো, 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9, সংখ্যাটি থেকে 45 বিয়োগ করলে অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করে, সংখ্যাটি কত? তো খুব সহজে এই সংখ্যাটি এখানেই আছে, সব সংখ্যা এখানেই আছে, তা তুমি 72 ধরো সংখ্যাটি। তো সংখ্যাটি থেকে 45 বিয়োগ করো, তো 45 বিয়োগ করছি, বিয়োগ করলে কত হচ্ছে? 5 আর কত হলে 12, 7 হলে 12, হাতে 1, 4 কে 5, 5 আর কত হলে 7, 2 হলে 7, 27। তাহলে দেখো, বলছে কি যে দেখি আমি উত্তরটা মিলছে কিনা, সংখ্যাটি থেকে 45 বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। তা যদি তুমি সংখ্যাটা 72 ধরো, তাই স্থান পরিবর্তন করলে কি হয়? তা 7-এর জায়গায় 2 আসে, আর 2-এর জায়গায় 7টা যায়, তার মানে 27। তো দেখো, এখানে কিন্তু তোমার উত্তর সঠিক হচ্ছে, অর্থাৎ স্থান পরিবর্তন হয়ে গেছে। এটা দেখো উল্টে গেছে, ঠিক আছে? তাহলে অবশ্যই সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে 72। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এর দেখাবে সঠিক উত্তর। আমরা 65 এর প্রশ্ন দেখবো। 65 এর প্রশ্ন আছে, পরপর 5টি বিজোড় সংখ্যার গড় 61 হলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? কিছুই না, গড় বলেছে 61, তা তুমি মিডিলে এই 61টা রাখো, তার আগের বিজোড় সংখ্যা কত? আগের বিজোড় সংখ্যা হয়ে যাবে 59, তার আগের বিজোড় সংখ্যা কত হবে? 57, 59 61। এবারে এটাকে মিডিল রেখে তোমার যেহেতু 5টা বলেছে, তাহলে এধারে দুটো দাও আর এধারে দুটো দাও, 61টাকে তুমি মিডিলে রাখো, ঠিক আছে? তো 61-র পরে হচ্ছে 62 বাদ দিয়ে 63 একটা বিজোড় সংখ্যা, তারপর
64 বাদ দিই, 65 একটা বিজোড় সংখ্যা। তাহলে এবার বলেছে দেখো এখানে দেখো 57, 59, 61, 63, 65 5টা সংখ্যা হয়ে গেল। বলেছে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত, সেটা তোমার উত্তর চেয়েছে। তা বৃহত্তম সংখ্যা কত, 65, ক্ষুদ্রতম সংখ্যা কত, এই 57, তাহলে বিয়োগ 57, এদের পার্থক্য বলেছে তা বিয়োগ করে দিচ্ছি। 7 আর কত হলে 15, 8 হলে 15, অর্থাৎ 57, 65 আর 57 বিয়োগ করলে হয়ে যাবে 8। তো এর সঠিক উত্তর কিন্তু 8, এর দাগ হবে সঠিক উত্তর। প্রত্যেকটা অঙ্ক দেখো মুখে মুখে হয়ে যাচ্ছে। আর এডুকেশন স্কুল তোমাকে বারবার বলছে যারা একদম শেষ মুহূর্তে এসে পৌঁছেছো যে এই বয়স বাড়ানোর জন্যই কিন্তু পরীক্ষাটা দিতে পারছো, তাই তোমাদেরকে বারবার বলছি তোমরা কিন্তু অঙ্কে অনেক কাঁচা হয়ে আছো, অনেক দিন অঙ্ক ছেড়ে দিয়েছো, অনেক কিছু ছেড়ে দিয়েছো। তোমরা কিন্তু প্রত্যেকটা অঙ্ক ভালোভাবে শিখতে আর এডুকেশন স্কুলের কাছে ক্লাস করো, কারণ প্রত্যেকটা অঙ্ক তোমার কিন্তু গোড়ার জিনিস, তুমি কি করে শিখবে তোমার কিন্তু সেই জায়গাটায় নেই। তো কিভাবে শর্ট টিপস ট্রিক্সে অঙ্ক সমাধান করা যায় সেটা তুমি আগে শেখো, তাহলে কিন্তু তুমি কিন্তু সহজেই সব প্রশ্নের উত্তর করতে পারবে। তো 66 দাগের অঙ্ক দেখবো। 66 দাগের অঙ্ক কি আছে, 1 থেকে 200 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে 3 এবং 5 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য সংখ্যা কটি আছে। তো এখানে 3 এবং 5-এর মধ্যে উভয় এ দ্বারা সংখ্যা হচ্ছে 13টি আছে, এর দাগ হবে সঠিক উত্তর। যদি আমার ভুল হয়ে যায় অবশ্যই তোমরা কমেন্ট করবে। এর একটা সূত্র আছে, ঠিক আছে, সেই সূত্র দ্বারা সমাধান করা যায়। 67 দাগের প্রশ্ন দেখো। 67 দাগের প্রশ্ন হচ্ছে কোনো বৃত্তের পরিধির ব্যাসার্ধ পার্থক্য 37 সেমি হলে বৃত্তটির ক্ষেত্রফল কত বর্গ সেমি। এখানে কিন্তু পায়ের মান আছে 22/7। বলেছে কোনো বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের পার্থক্য বলেছে কত সেমি, 37 সেমি। তাহলে দেখো আমরা বৃত্তের পরিধির সূত্র পাবো কি, 2πr, 2πr, এটা হচ্ছে বৃত্তের পরিধির সূত্র। আর বৃত্তের ব্যাসার্ধের সূত্র কত, বৃত্তের ব্যাসার্ধের সূত্র মানে বৃত্তের ব্যাসার্ধ কত, বৃত্তের ব্যাসার্ধ আর, এদের পার্থক্য মানে বিয়োগফল, এটা সমান সমান কত বলেছে, 37। এখন আমরা এখান থেকে খুব সহজে এটাকে সমাধান করব। দেখো আর মাইনাস আর, এখান থেকে আমরা এই 2πr মাইনাস আর, তাহলে এই দুটোতে আর কমন নেব। এখানে কি থাকবে, 2π মাইনাস 1 থাকবে। এটা সমান সমান আমরা লিখবো কত, 37। এখন আর এর মান আমরা কিভাবে বার করব, দেখো খুব সহজে বার করতে পারবো। এখানে 2 ইন্টু এই পায়ের মান কত, 22/7, তো 22/7 দেব, মাইনাস 1 দেব, এটা সমান সমান 37 করব। এখান থেকে 22×44/7 করব, ঠিক আছে। তো এটা যদি আমরা বিয়োগ করি 44/7 বিয়োগ 1, তাহলে আমার হয়ে যাবে 37/7। তাহলে আর সমান সমান আমি কি করব, এখানে 37/7 হবে, সেই 37/7টা সেটা কিন্তু উল্টে যাবে, ঠিক আছে। তো তাহলে এখানে আমার এটা হয়ে যাবে, উল্টে গেলে কি হবে, 7টা উপরে চলে যাবে, 37টা নিচে চলে আসবে। এই 37 কাটবো, তাহলে আর এর মান কত বেরোলো, আর এর মান 7 বেরোলো। বলছে বৃত্তটির ক্ষেত্রফল কত, বৃত্তের ক্ষেত্রফল সূত্র πr², পাই মানে কত, 22/7, আর এর মান কত, 7, তাহলে 7×7। আশা করি বুঝতে পারি। তাহলে এই 7 আর এই 7 কেটে গেল, 7/154, তাই এর দেখা হবে কিন্তু সঠিক উত্তর। এইভাবে কিন্তু প্রত্যেকটা অঙ্ক সহজেই সমাধান করতে হয়। অঙ্কগুলো আর এডুকেশন স্কুল তোমাকে মুখে মুখে শেখাবে। যদি তুমি আর এডুকেশন স্কুলে সরাসরি ক্লাস করো তাহলে তুমি নিজেই বুঝতে পারবে যে কতটা মানে এগুলো কিভাবে সমাধান করতে হয়। 68 দাগের প্রশ্ন আছে, একটি পরীক্ষায় রাম 30% নাম্বার পেয়ে 15 নম্বর জন্য ফেল করে এবং শ্যাম 40% নাম্বার পেয়ে 5 নম্বর থেকে, বলছে এটা 5 নম্বর থেকে 15 নম্বর বেশি পায়, পরীক্ষায় 5 নম্বর কত শতাংশ। কিছুই না, এই দুটোর পার্থক্য কত, 10, ঠিক আছে। এই দুটোর যোগফল কত, 30। তো 10 সমান সমান 30, 1 সমান সমান কত, 30/10, আর 100 সমান সমান কত, 100টা এখানে গুণ হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে এই শূন্য আর এই শূন্য কাটলে 3 100 300 হয়। তো 300টা কিন্তু এর ফুল মার্ক কিন্তু 300। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ পরীক্ষাটা ছিল, বলছে পরীক্ষা 5 নম্বর কত, পরীক্ষা 5 নম্বর এখনো কিন্তু বেরোয়নি, ফুল মার্ক 300, অর্থাৎ 300-র মধ্যে পরীক্ষা হয়েছিল। এবারে দেখো এই 300-র মধ্যে পরীক্ষা হলে, ধরো মনে করো রামের কথাই আমি ধরছি, রাম বলছে 30% নাম্বার পেয়ে 15 নম্বর জন্য ফেল করেছিল, 5 নম্বর কথাই আমরা বার করছি। দেখো 300-র মধ্যে 30% নাম্বার পেয়েছে, 30% নাম্বার মানে 30/100, ওকে। এই শূন্য মানে 3 × 90, তা 90 মার্ক পেয়েছে, ঠিক আছে। 300-র মধ্যে ও পেয়েছে 90 মার্ক, কিন্তু 15 নম্বরের জন্য ফেল করেছে, তাই 90-র সঙ্গে তুমি 15 যোগ করো, তাহলে কিন্তু খুব সহজে 5 নম্বর বেরিয়ে গেল, 105। তো এখানে উত্তর চেয়েছে পরীক্ষায় 5 নম্বর কত শতাংশ। তো পরীক্ষা পাস করতে গেলে তোমার 105 পেতে হবে, তাহলে তুমি পরীক্ষায় পাস করবে। তো এবার শতাংশ আকারে তোমাকে বার করতে হবে। তো এখানে 300 সমান 105, 1 সমান কত আর 100 সমান কত। তো এই যে 105 বেরোলো, এই 105টা কিন্তু পরীক্ষায় 5 নম্বর, অর্থাৎ
300-র মধ্যে যদি 100 পাস পেতো তাহলে সে পাস করতো। এখন বলেছে পরীক্ষার 5 নম্বর কত শতাংশ, শতাংশই তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে 300-র মানে এই 100 পাসটা 300-র কত শতাংশ? তো 300-কে যদি 100 দিয়ে ভাগ করি তো 3 300 অর্থাৎ 3 ভাগ, তাহলে 100 পাসকে তুমি 3 দিয়ে ভাগ করো, তাহলে 3 35 100 পাস অর্থাৎ 35% নাম্বার তোমাকে পেতে হবে, তবে কিন্তু তোমার 5 নম্বর কত শতাংশ? 35। তো পরের পেজে চলে এসেছি, এখানে পরের পেজে উত্তর আছে দেখি। এখানে দেখো বিদ্যাক হবে সঠিক উত্তর, এখানে 35% আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা 69 দাগের প্রশ্নে চলে যাবো। 69 দাগের প্রশ্ন হচ্ছে কোনো নির্দিষ্ট সরল সুদের হার 3 বছরে 800 টাকা, সুদে মূল্যে 956 টাকা হয়, তবে সুদের হার 4% বৃদ্ধি পায়, তবে 3 বছর পর ওই টাকার সুদে মূল্যে কত হবে তোমাকে নির্ণয় করতে হবে। এটা খুব সহজেই সমাধান করা যায়, সরল সুদের সূত্র ধরে অঙ্ক সমাধান করতে পারবে এবং 2 লাইনে অঙ্ক সমাধান হয়ে যাবে। অঙ্কটা করবে তোমরা, করে কমেন্ট করবে কত উত্তর হয়েছে। এবার আমরা 70 দাগের প্রশ্ন দেখব। 70 দাগের প্রশ্ন আছে দেখো, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ ছিল, পিতার বর্তমান বয়স কত? এরকম অঙ্ক থাকলে তুমি সহজেই এই অপশান থেকে ক্যালকুলেশন করবে। দেখো খুব সহজে তোমাদের সমাধান করে দিচ্ছি। একটা জিনিস মনে রাখবে, যখন বয়স সংক্রান্ত অঙ্ক থাকবে প্রত্যেকটা অঙ্ক কিন্তু এই অপশানে থেকে সহজেই বার করা যায়। কীভাবে বার করবে দেখো, এখানে এক সাইড লেখো পিতা আর এক সাইড লেখো হচ্ছে পুত্র। এখন তোমার এখানে বলেছে দেখো পিতার বর্তমান বয়স কত, আমি প্রথম অপশানটা ধরছি, পিতার বর্তমান বয়স মনে করো 40। এখন বলছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, ঠিক আছে? তো পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাহলে পিতা যদি 40 হয় তাহলে পুত্র কত হবে? পুত্র 10 হবে, তাহলে 10-এর 4 গুণ, 10-এর 4 গুণ এই 40 হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো, 10-এর 4 গুণ 40। এবার বলেছে 5 বছর পূর্বে, অর্থাৎ 5 বছর পূর্বে ফিরে যাও। 5 বছর পূর্বে পিতার বয়স এখন যদি 40 হয়, 5 বছর পূর্বে কত ছিল? 35। আর পুত্রের যদি এখন 10 হয় তাহলে 5 বছর পূর্বে কত ছিল? 5। আশা করি তোমরা বুঝতে পারছো, প্রত্যেকটার থেকে 5 বিয়োগ করে দিলাম। তা বলেছে যে 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ ছিল, পিতার বর্তমান বয়স কত? তা পুত্রের বয়সে 7 গুণ ছিল, হচ্ছে কিনা দেখি। তাহলে এখানে 5 আছে, 5 বছর আগে পুত্রের বয়স 5 ছিল আর পিতার বয়স 35 ছিল, তার এর 7 গুণই হচ্ছে, 5 7 35 হয়। তাহলে আমরা বলতে পারি কি পিতার বর্তমান বয়স 40। আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবে এই অঙ্কগুলো সহজেই সমাধান করতে হয়। আমরা পরের প্রশ্ন চলে যাবো। 71 দাগের প্রশ্নটা আমি দেখাতে পারলাম না কারণ এখানে কিছু পড়িনি, ওই জায়গাটা কোনো একটা সমস্যা আছে। তো 72 দাগের প্রশ্ন, একটি চৌবাচ্চা এ নল দিয়ে 10 মিনিটে পূর্ণ হয়, বি নল দিয়ে 12 মিনিটে খালি হয়, দুটি নল একসাথে খুলে দিলে ফাঁকা চৌবাচ্চা কত মিনিটে পূর্ণ হবে? কিছুই না, এবি বাই এ মাইনাস বি, যেহেতু খালি হয় পূর্ণ হয়ে আছে তাহলে এবি বাই এ মাইনাস বি হবে। তো 10 গুণ 12 হবে আর 12 আর 10 বিয়োগ করলে 2 হবে। তো 5 দিন 10, 5 12 60। তো তোমার উত্তর হয়ে যাবে কিন্তু 60 মিনিটে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বিদ্যাক হবে সঠিক উত্তর। 73 দাগের যে প্রশ্নটা আছে দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন আছে। 10টি সংখ্যার গড় 30, পরে দেখা গেল একটি সংখ্যা ভুল করে 15 জায়গায় 51 লেখা হয়েছে, সঠিক গড়টি কত? তো 30 আর 10 যদি তুমি গুণ করো তাহলে 30 গুণ 10, তাহলে হচ্ছে কত? মোট হচ্ছে কিন্তু 300। এখন এখান থেকে তুমি কি করবে, 15 জায়গায় কত বলছে? 51 হয়েছে, তাহলে এখানে 15 বিয়োগ করে দাও, দিলে কত বেশি লেখা হয়েছে সেটা আমাকে দেখতে হবে। 5 আর কত হলে 11, 6 হলে 11, 1 আর 1 2, 2 আর কত হলে 5, 3 হলে 5, 36। তাই 300 থেকে 36 বিয়োগ করো। 300 থেকে 36 বিয়োগ করলে পাবে 6 আর কত হলে 10, 4 হলে 10 হাতে 1, 3 আর 4, 4 আর কত হলে 10, 6 হলে 10 হাতে 1, 1 আর কত হলে 3, 2 হলে 3, 264। 10টা সংখ্যার গড় বলেছে, তাহলে বলেছে সঠিক গড়টি কত ছিল? তো 10টি সংখ্যার টোটাল হচ্ছে 264, মানে 15 জায়গায় যেহেতু 51 বসিয়েছে তা মোট টোটাল হয়ে যাবে কিন্তু 264। তাহলে এর 264-র গড় করবো, 10 দিয়ে ভাগ করব, তাহলে এখানে কত হবে? 26.4 হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাই এর দাগ হবে সঠিক উত্তর। এইভাবে কিন্তু অঙ্ক সহজেই সমাধান করা যায়। আমরা 78 দাগের প্রশ্ন দেখব। এখানে বলছে একটি গোলকের ব্যাসার্ধ 50% হ্রাস করা হলে তার বক্রতলের ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে? খুব সুন্দরভাবে সহজে এগুলো সমাধান করা যায়। কিভাবে সহজে সমাধান করবে দেখো, এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা এরকমভাবে ক্যালকুলেশন করতে পারি। গোলকের ব্যাসার্ধ বলেছে 50% হ্রাস করা হয়েছে, বক্রতলের ক্ষেত্রফল কত তোমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 পাই আর স্কোয়ার। এবার বলেছে 50% হ্রাস করা হয়েছে কি? ব্যাসার্ধ। 50% ব্যাসার্ধ হ্রাস করা হলে তার মানে তোমার মানে 4 পাই আর স্কোয়ার, মানে 1/2 আর। এটা যদি তোমাকে ক্যালকুলেশন করা হয় তাহলে এটা সমান সমান 4 পাই, এখানে
4r²। তার মানে কি এই 4 কেটে যায়, তাহলে আমরা বলতে পারি পাই আর স্কোয়ার। এটা 50% হ্রাস করলে কিন্তু এটা দাঁড়ায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা তো 50% হ্রাস করার কথা হচ্ছে পাই আর স্কোয়ার কমে যায়। তাহলে আগে ছিল 4πr², আর এখন কিন্তু পাই আর স্কোয়ার কমবে। তার মানে কি এখানে 4πr² থেকে একটা পাই আর স্কোয়ার কমে গেলে, একটা পাই আর স্কোয়ার কমে গেলে থাকবে কত, 3টি পাই আর স্কোয়ার। তো 3টি পাই আর স্কোয়ার বলেছে যে বক্রতলের ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে। তো এখানে 4πr² হয় 3πr²। তাহলে একে হয় কত, একে হয় এখানে 4πr² বসে গেল, আর 100 হয় কত, তাই 100টা এখানে আমরা গুণ করে দিলাম। তাহলে এই পাই আর² কেটে গেল, আর এই 4×25 করলাম, 3×25 75, তাহলে 75% হবে এর সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যা 75% হ্রাস পাবে। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। 74-এর পরে এবার আমরা 75 দাগের প্রশ্ন দেখব। 75 দাগের প্রশ্ন আছে, টাকায় 3টি করে আম কিনে টাকায় কটি করে বিক্রি করলে 50% লাভ হবে। টাকায় 3টি করে আম কিনে কত করে বিক্রি করলে টাকায় 50% লাভ হবে। তো দেখো অঙ্কটা বলেছে টাকায় 3টি করে আম কিনেছে, কিনে টাকায় কটি করে বিক্রি করলে 50% লাভ হবে। তার মানে 50% লাভ মানে কি, 50% লাভ মানে যদি 100 টাকায় যদি কেনে, তাহলে ওটা 50% লাভ করতে হবে, মানে কি 150 টাকায় তাকে বিক্রি করতে হবে। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় করতে হবে, তখন বিক্রয় করতে হবে কত, বিক্রয় 150 টাকায় করতে হবে। তোমার এখানে উত্তরটা কিভাবে বার করতে হবে বলছে, টাকায় 3টি করে আম কিনে টাকায় কটি করে বিক্রি করতে হবে। টাকায় কটি করে যখন বিক্রি করতে হবে, তখন তোমার উত্তরটা হবে এই যে 100টা সেই ক্ষেত্রে উপরে যাবে, আর 150টা তোমার এখানে নিচে চলে আসবে, আর ইন্টু 3 টাকায় কটি করে বিক্রি করতে হবে, এখান থেকে খুব সহজেই বেরিয়ে যাবে। তো এই শূন্য আর এই শূন্য ক্যালকুলেশন করবো, আর এখানে 3×5 = 15 করবো, আর এখানে 5×2 = 10 করবো, অর্থাৎ তোমার হয়ে যাবে 2। তো দুটি করে কিন্তু টাকায় দুটি করে বিক্রি করতে হবে। বিদ্যা হবে কিন্তু সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে অঙ্কগুলো সহজেই সমাধান করা যায়। তো এই ছিল 25টা অঙ্ক। তো অঙ্কগুলো কেমন লাগলো, কিভাবে অঙ্কগুলো সহজেই সমাধান করা যায়, আরডি স্কুল তোমাকে দেখিয়ে দিল। তো আজকে ক্লাসে আমি বলতে রাখলাম, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ, তোমাদের দিন শুভ হোক।